প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে গ্রামীণফোন আজকের সংবাদপত্র শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন সাপ্তাহিকের সম্পাদক গোলাম মুর্তজা। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে। সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, ভারত পাকিস্তান মুখোমুখি, পরমাণু অস্ত্র নিয়ে চলছে হিসাব নিকাশ। রোহিঙ্গা শরণার্থী সমস্যার সমাধান চায় বাংলাদেশ, বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্রতিদিন, বরিশালে লাশের ভেলা, সন্ধ্যা নদীতে লঞ্চ ডুবি, 14 লাশ উদ্ধার, নিখোঁজ 15। মানব জমিন, ঘরের ভেতরে বাস, ঘুমন্ত স্বামী স্ত্রী নিহত। আমাদের সময়, জাতিসংঘ সদর দপ্তরে প্রধানমন্ত্রী, শরণার্থী ইস্যুতে মিয়ানমারের সঙ্গে কাজ করবে বাংলাদেশ। বখাটে ছেলের আগুনে দগ্ধ সাবেক সিইসির ভাই রফিকুলের মৃত্যু। সকালের খবর, রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন প্রকাশ হচ্ছে না আজ, সরে এলেন অর্থমন্ত্রী। জয় দিন, বঙ্গবন্ধুর খনিকে কানাডা থেকে বহিষ্কারের নির্দেশ। দৈনিক ইনকিলাব, জাতীয় পরিচয়পত্র সংশোধন চরম ভোগান্তি। ভোরের কাগজ, সড়কে গতির নেশায় বাড়ছে মৃত্যুর মিছিল। এবারের ঈদযাত্রায় 12 দিনে দেশে 193টি সড়ক দুর্ঘটনা, নিহত 248, সহস্রাধিক আহত, যাত্রী কল্যাণ সমিতি। দৈনিক দিনকাল, পবিত্র হজ পালন শেষে আজ দেশে ফিরছেন প্রবাসী বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন খালেদা জিয়া। বণিক বার্তা, ব্যাংকের অর্থ আত্মসাৎ করে রাজপ্রাসাদ। দৈনিক সংগ্রাম, উত্তেজনা চরমে, পাল্টাপাল্টি হুমকি, ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধের দামামা। দৈনিক করতোয়া, রাজধানীতে ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে 22 লাখ টাকা জরিমানা। দ্য বাংলাদেশ টুডে, বরিশাল লঞ্চ ক্যাপসাইজ, ডেথ টোল ক্লাইম্স to 14, 13 মিসিং। ডেইলি অবজারভার, ইসলামাবাদ সার্চ সামিট হ্যাংস ইন ব্যালেন্স। ঢাকা ট্রিবিউন, 13 ডেড ইন বরিশাল লঞ্চ ক্যাপসাইজ। সংবাদপত্র শিরোনামগুলো দেখলাম। বরিশাল একটি লঞ্চ দুর্ঘটনার শিরোনাম রয়েছে, সেখানে আমরা দেখেছি 14 জনের মৃত্যু এবং 15 জন যাত্রী নিখোঁজ, যদিও সংখ্যা কোথাও একটু এদিক ওদিক আছে। সংখ্যা মোটামুটি ভাবে 15 জন জানা গেছে, সংখ্যাটি আরো বাড়বে সেটি বোঝাই যাচ্ছে। এখন হয় কি, আমাদের এখানে লঞ্চ দুর্ঘটনা মোটামুটি একটা নিয়মিত যে কিছু বিষয় আছে, লঞ্চ দুর্ঘটনা তার মধ্যে একটি বিষয়। কিন্তু এখানে একটি আসার কথা এই যে গত 2-1 বছর আমরা দেখেছি আমাদের ঈদে বাড়ি ফেরার সময় নানা রকমের ভোগান্তি হয়, কিন্তু বড় আকারের কোনো লঞ্চ দুর্ঘটনা ঘটেনি। এর থেকে আমরা হয়তো কিছুটাই লঞ্চ দুর্ঘটনার সংবাদ থেকে দূরে ছিলাম। এখন বরিশালের সন্ধ্যা নদীতে যে লঞ্চ দুর্ঘটনাটি ঘটলো, দেখেন এই সন্ধ্যা নদীটি সম্পর্কে যাদের ধারণা আছে, দেখা আছে নদীটি একটি বড় নদী, একটি উত্তাল নদী, স্রোত আছে। এখন সেই নদীতে যদি একটি লঞ্চ চলে, যাত্রী নিয়ে লঞ্চ চলে, এবং সেই লঞ্চের যদি ফিটনেস সার্টিফিকেট না থাকে, কাগজপত্র না থাকে, চলাচলের অনুমতি না থাকে, কিন্তু তারপরে এটি চলে। এখন এই বিষয়টি নিয়ে খুব বেশি কোনো কথা বলার নেই। যাদের দেখার দায়িত্ব ছিল, যাদের তদারকির দায়িত্ব ছিল, তারা আসলে অনেক বেশি অন্য কাজ নিয়ে ব্যস্ত, অন্য মন্ত্রণালয়ের কাজ নিয়ে ব্যস্ত। তার নিজের মন্ত্রণালয়ের যে কাজ, সেই কাজটির ব্যাপারে এক ধরনের উদাসীনতা আছে। সামগ্রিকভাবে উদাসীনতার ছোট্ট একটি ফলাফল হচ্ছে সন্ধ্যা নদীতে একটি লঞ্চ ডুবি। এই ধারা যদি চলতে থাকে, তাহলে আমরা যে মৃত্যুর মিছিল দেখছি, আমরা যে দুর্ঘটনা দেখছি, এর থেকে আমরা বের হতে পারবো না। এই যে দুর্ঘটনাটি ঘটেছে, আমরা এখন জানছি যে ফিটনেসবিহীন লঞ্চটি চলার অনুমতি ছিল না, কিন্তু এইটার জন্য তো ওই অঞ্চলে কিছু মানুষ আছেন, কিছু লোকজন আছেন যারা সরকারের সুযোগ সুবিধা বেতন নিয়ে চলেন। আমরা কি দেখবো যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে? বাস্তবতা হচ্ছে যে আমরা দেখবো যে তাদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। হয়তো সাময়িক বহিষ্কার করা হবে, হয়তো একটি তদন্ত কমিটি গঠন হবে, কিন্তু বাস্তবে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হবে না। আপনি মানুষের মৃত্যুকে যদি গুরুত্ব দিয়ে না নেন, তাহলে এই দুর্ঘটনা বন্ধ হবে কিভাবে আমরা জানি না। আমাদের হয়তো এই চিত্র দেখতেই হবে। এর পাশাপাশি আরেকটি শিরোনাম রয়েছে যাত্রী কল্যাণ সমিতির একটি সংবাদ সম্মেলনের বরাত দিয়ে। সেটা হচ্ছে যে এই যে ঈদের ছুটি গেল, ঈদুল আজহার ছুটি, সেখানে সড়ক নৌ দুর্ঘটনায় সারা দেশে 265 জন নিহত হয়েছেন এবং
1000-এর বেশি মানুষ আহত হয়েছেন। যাত্রী কল্যাণ সমিতি যে সংবাদটি গতকালকে তারা সংবাদ সম্মেলন করে দিয়েছেন, সংবাদটি নতুন নয়, এই সংবাদটি আমরা জানি, বাংলাদেশের সব মানুষ জানে, গণমাধ্যমের কারণেই জানে। যাত্রী কল্যাণ সমিতি আর একবার বিষয়টি সামনে এনেছেন। সামনে কেন এনেছেন? কারণ এটির ভয়াবহতাটা বোঝাতে। 10-11 দিনের ব্যবধানে প্রায় 300 মানুষ হত্যাকাণ্ডের শিকার। আমি এটাকে হত্যাকাণ্ডই বলবো যে প্রক্রিয়াতে হয়। এখন এখানে আমাদের কয়েকটি সিদ্ধান্ত নেওয়া দরকার। একটি সিদ্ধান্ত হচ্ছে, বাস বা ট্রাক বা যান পরিবহন যারা পরিচালনা করেন তারা কারা, তাদের প্রপার লাইসেন্স আছে কিনা। এখনো কি আমরা গরু ছাগল দেখলেই লাইসেন্স দেওয়া হবে সেই নীতিতে থাকবো, নাকি সত্যিকার অর্থেই লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট, সুপরিকল্পিত, সুচিন্তিতভাবে গবেষণার ভিত্তিতে কোনো নীতি প্রণয়ন করব? যদি আমরা গরু ছাগল চিনলেই লাইসেন্স দেওয়ার নীতিতে অটুট থাকি, তাহলে আমরা এই দুর্ঘটনার থেকে বের হয়ে আসতে পারবো না। এই দুর্ঘটনা আমাদেরকে এক ধরনের মেনেই নিতে হবে। আরেকটি বিষয় দেখতে হবে যে, যিনি মন্ত্রী তিনি শ্রমিক নেতা, আরেকজন যিনি মন্ত্রী তিনি বাস মালিক সমিতির নেতা। এই যে মন্ত্রীরা যখন শ্রমিক এবং মালিক সমিতির প্রতিনিধিত্ব করেন, এই প্রতিনিধিত্ব করলে যেটি হয় যে মালিকরাও মনে করেন যে রাষ্ট্র তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না, কারণ মন্ত্রী আছেন তিনি তাদেরকে রক্ষা করবেন। একই রকম ভাবে আমি শ্রমিকদেরকে খুব বড়ভাবে দায়ী করি না, তাদেরকে যেভাবে পরিচালনা করা হয় তারা সেইভাবে পরিচালনা করেন। তো আমি বাস ড্রাইভারদেরকেও বা যে কোনো পরিবহনের ড্রাইভারদেরকেও গড়ে দায়ী করছি না, কিন্তু দায়ী করছি হচ্ছে আমাদের পুরো ম্যানেজমেন্টের দুর্বলতার সুযোগ নিয়ে তাদেরকে অমানবিক পরিশ্রম করানো হচ্ছে এবং তাদেরকে একটি ধারণা দিয়ে দেওয়া হয়েছে যে তুমি যাই করো না কেন তুমি মোটামুটি ভাবে আইনের ঊর্ধ্বে, তুমি হত্যাকাণ্ড ঘটালে তোমার বিচার হবে না, তোমার ফাঁসি হবে না, তোমার বড় মাপের জেল হবে না, তাহলে আমরা ধর্মঘট করব, ধর্মঘট করে দেশ অচল করে দিব এবং সেই তার নেতৃত্ব দিবেন মন্ত্রীরা। এই রকম যদি অবস্থা থাকে, এত বিশৃঙ্খল যদি অবস্থা থাকে, তাহলে আমাদের এই মৃত্যু, সেটি লঞ্চ দুর্ঘটনা হোক, বাস দুর্ঘটনা হোক, ট্রাক দুর্ঘটনা হোক বা অন্য ছোট কোনো পরিবহন দুর্ঘটনা হোক, এটি নিয়ে আমরা অনেক আলোচনা করব, কথা বলবো। আমরাও বলি দুর্ঘটনা ঘটছে গতির কারণে, যোগাযোগ মন্ত্রীও বলছেন দুর্ঘটনা ঘটছে গতির কারণে। এখন আমরাও কথা বলবো, যোগাযোগ মন্ত্রীও কথা বলবেন, আমরাও অভিযোগ করব, যোগাযোগ মন্ত্রীও অভিযোগ করবেন। তাহলে কাজটি কে করবেন? কাজটি করার জন্য তো একটা সংস্থা লাগবে, কাজটি করার জন্য তো একটা শক্তিশালী বডি লাগবে, সেটাই তো সরকার। এখন সরকারও যদি অভিযোগ করেন, সরকারের মন্ত্রীরাও যদি অভিযোগ করেন, সরকারের মন্ত্রীরা যদি কি বলে গরু ছাগল চিনলে তাদেরকে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার কথা বলেন, সরকারের মন্ত্রীরা যদি মালিক পক্ষের প্রতিনিধিত্ব করেন, তাহলে ব্যবস্থাটা নিবে কে? অত্যন্ত বেশি রকমের অরাজকতাপূর্ণ পরিবেশ চলছে পুরো জায়গাটিতে। এখানে খুব বড় রকমের হস্তক্ষেপ দরকার, একটি কমিশন করে, আমি আবারও বলি, একটি কমিশন করে পুরো বিষয়টিকে একটি তদন্তের আওতায় এনে সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনার মাধ্যমে আমরা যদি এই জায়গাটিতে কোনো একটা নীতি প্রণয়ন না করি, তাহলে আমাদের এই যে আমরা এই মানুষ হত্যা করার যে রাস্তায় মানুষ হত্যা করার যে ব্যবস্থা আমরা করেছি, রাষ্ট্রীয়ভাবেই যে ব্যবস্থা আমরা করেছি, তার থেকে বের হওয়ার কোনো পথ দেখি না আমি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা জানি যে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে রয়েছেন। সেখানে লিডার সামিট অন রিফিউজিস, সেখানে ভাষণ দিয়েছেন তিনি এবং রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে যে সমস্যা সেটি সমাধানের জন্য বলেছেন যে মূল কারণ খুঁজে বের করে সমাধানের আহ্বান জানিয়েছেন। বিশ্ব নেতাদের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন। আমি শুধুমাত্র যদি রোহিঙ্গা ইস্যুতে কথা বলি, রোহিঙ্গা ইস্যুটি বাংলাদেশের জন্য অত্যন্ত বিপজ্জনক একটি ইস্যু। সেই রোহিঙ্গা ইস্যুটি মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘে গিয়ে কথা বলছেন, এটিকে আমি ইতিবাচক মনে করি, এটির জন্য সাধুবাদ জানাই। কিন্তু এর বাইরে আমার কাছে মনে হয় রোহিঙ্গা ইস্যু সমাধান করার জন্য মায়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার কোনো বিকল্প নেই। এইটি আমাদের করা দরকার। তার আগে আমাদের নিজেদের কিছু কাজ করা দরকার। বাংলাদেশে এই মুহূর্তে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ঘোষিতভাবে 32,000 বা 35,000। বাস্তবে বাংলাদেশে এই মুহূর্তে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা 5 থেকে 6 লক্ষ। আমরা আজকে পর্যন্ত রোহিঙ্গা শরণার্থীদের তালিকা করতে পারিনি। আমি যখন জাতিসংঘে গিয়ে কথা বলছি, মাননীয় প্রধানমন্ত্রী যখন জাতিসংঘে কথা বলছেন, তখন কিন্তু সেই কথা হচ্ছে 35,000কে নিয়ে। আর কিন্তু
5,65,000 কিন্তু কথার বাইরে থেকে যাচ্ছে। এই যে আমরা তালিকা করতে পারলাম না, এই যে সবগুলো সরকার পর্যায়ক্রমে যে ব্যর্থতার পরিচয় দিল, পর্যায়ক্রমে যে অযোগ্যতার পরিচয় দিল, এটা আমাদের অনুধাবন করা দরকার, এটি আমাদের আগে খুঁজে বের করা দরকার। এই জায়গাতে কি এমন রহস্য লুকিয়ে আছে যে আমরা এই শরণার্থীদের, রোহিঙ্গা শরণার্থীদের তালিকা করতে পারছি না? আমাদের এমপিরা, স্থানীয় এমপিরা, এটা সবাই জানে, এটা ওপেন সিক্রেট ব্যাপার যে স্থানীয় এমপিরা তাদের ভোট ব্যাংক বৃদ্ধির জন্য এই রোহিঙ্গা শরণার্থীদের ভোটার করছেন, জাতীয় পরিচয়পত্র দিচ্ছেন, পাসপোর্ট করার সুযোগ করে দিচ্ছেন। অনেক দালাল আবার, এর সঙ্গে রাজনীতিবিদরা আছেন, দালাল আবার তাদেরকে ব্যবহার করছেন ইয়াবা ব্যবসার কাজে। অনেকে আবার তাদের কাছ থেকে সেই ইয়াবা ব্যবসা আয় করা অর্থ নিয়ে তাদেরকে আবার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে পাঠাচ্ছেন। অর্থাৎ সবকিছু মিলিয়ে রোহিঙ্গা বিষয়টি বাংলাদেশের জন্য অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এর সঙ্গে মাদক ব্যবসা, এর সঙ্গে অস্ত্র ব্যবসা, এর সঙ্গে জঙ্গিবাদের সম্পৃক্ততা, সবকিছুর সঙ্গে একটি সম্পৃক্ততা আছে রোহিঙ্গাদের বাংলাদেশে থাকায়। সেই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী একটি উদ্যোগ নিয়েছেন, আবারও এই উদ্যোগটির সাধুবাদ জানাই। তবে জাতিসংঘে যাওয়ার আগে, জাতিসংঘে যাওয়া না, সেটা গিয়েছেন ভালো কথা, দ্বিপাক্ষিক আলোচনা, তার আগে আমাদের নিজেদের ঠিক করা দরকার যে এত রোহিঙ্গার আমরা তালিকা করতে পারছি না কেন। এর আগে মাননীয় প্রধানমন্ত্রী কানাডায় ছিলেন, তখন বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরী তাকে ফেরানোর ব্যাপারে সেখানে আলোচনা হয়েছে, আমরা দেখেছি। তো আমরা সংবাদপত্রের শিরোনাম দেখতে পাচ্ছি, কয়েকটি সংবাদপত্রে রয়েছে যে নূর চৌধুরীকে ফেরত পাঠানোর ব্যাপারে কানাডা থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে, সেরকম একটি শিরোনাম। মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, তিনি কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, এটি তো ইতিবাচক একটি ব্যাপার। বঙ্গবন্ধু জাতির জনকের হত্যাকারী নূর চৌধুরী, তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাকে আমরা যে কোনো উপায়ে ফিরিয়ে আনতে চাই। কিন্তু কানাডার আদালত, কানাডার আইন অনুযায়ী, কানাডিয়ান আইন অনুযায়ী যেহেতু মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে তারা ফেরত দেয় না, সেই কারণে আমরা তাকে ফেরত আনতে পারছি না। এটি হচ্ছে প্রধানমন্ত্রী যে কথা বলেছেন সেটার দিক। আরেকটি দিক, গতকালকের পত্রিকাতে আমরা দেখেছি, ভারতের আনন্দবাজার পত্রিকা সংবাদটি করেছে, ঢাকার জনকণ্ঠ সংবাদটি করেছে, আজকে জয়দিন সহ হয়তো আরো কিছু পত্রিকাতে আমরা এই সংবাদটি দেখছি। সংবাদের ধরনটি বঙ্গবন্ধুর খুনিকে কানাডা থেকে বহিষ্কারের নির্দেশ। এইখানে বলা হচ্ছে সে দেশের ফেডারেল কোর্ট এরকম একটি নির্দেশ দিয়েছেন গত সোমবার, এখানে বলা হচ্ছে। কিন্তু এই সংবাদটির কোনো তথ্য সূত্র পাওয়া যাচ্ছে না, এই সংবাদটির সত্যতা খুঁজে পাওয়া যাচ্ছে না। এই সংবাদটির সত্যতা খোঁজার জন্য কানাডা প্রবাসী সাংবাদিক, বাংলাদেশের খুবই পরিচিত সাংবাদিক সওগাত আলী সাগর কানাডার সুপ্রিম কোর্ট এবং ফেডারেল কোর্টের সঙ্গে সরাসরি তিনি যোগাযোগ করেছেন। তিনি এই মামলাটির ব্যাপারে দীর্ঘদিন ধরেই খোঁজ খবর রাখছেন, যোগাযোগ রাখছেন, কথা বলছেন। সওগাত আলী সাগর খোঁজ করতে গিয়ে যেটি দেখেছেন, কানাডিয়ান আদালতে এই সময়ে, এই যে সোমবারের কথা বলা হয়েছে, এই সোমবারে এই মামলার এই কেন্দ্রিক কোনো ঘটনা ঘটে নাই, কোনো আলোচনা হয়নি, কোনো বিষয় নাই। সুতরাং এই যে আমরা যে সূত্র উল্লেখ করে সংবাদটি করছি, প্রকাশ করছি, ভারতের আনন্দবাজার করেছে, জনকণ্ঠ করেছে, আবার এখন জয়দিনে দেখছি যে বঙ্গবন্ধুর খুনিকে কানাডা থেকে বহিষ্কারের নির্দেশ, এরকম কোন নির্দেশের ঘটনা কানাডায় সাম্প্রতিক সময়ে ঘটেনি। 2007 সালে নূর চৌধুরীর, তাদের যে রাজনৈতিক চৌধুরী এবং তার স্ত্রীর রাজনৈতিক আশ্রয়ের অ্যাপিলটি বাতিল হয়ে গিয়েছিল। তারপর থেকে এখন পর্যন্ত সেটা সেই অবস্থাতেই আছে। ওই যে কানাডার আইন যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তিকে সেই দেশে ফেরত পাঠানো হবে না, সেই আইনের সুবিধা নিয়ে, সেই রক্ষা কবচের সুবিধা নিয়ে নূর চৌধুরী এখনো কানাডাতে অবস্থান করছেন, কানাডাতে বসবাস করছেন। বাংলাদেশ চেষ্টা করছে তাকে ফিরিয়ে আনার, কিন্তু কানাডার যে আইন, সেই আইন অনুযায়ী এখানে আমাদের খুব বেশি আশাবাদের সুযোগ আছে বলে আমি মনে করছি না। কারণ তাহলে কানাডার পুরো আইন পরিবর্তন করতে হবে। এখন বাংলাদেশের একজন অপরাধীকে, জাতির জনকের হত্যাকারীকে ফেরত পাঠানোর জন্য তারা আইন পরিবর্তন করে আমাদেরকে ফেরত দেবেন, আমি এতটা আশাবাদী হচ্ছি না। তবে আমি খুবই বিস্মিত হচ্ছি আমাদের সংবাদপত্রগুলো যে সংবাদটি প্রকাশ করছে, এটি কোন সূত্র থেকে সংবাদ প্রকাশ করছে সেটা কোনোভাবেই বোধগম্য হচ্ছে না। এবং খোঁজ করতে গিয়ে আমি আবারও বলছি, সওগাত আলী সাগর তিনি নিজে লিখেছেন, তিনি নিজে একটি টেলিভিশনে কথা বলেছেন, এবং আজকেও সন্ধ্যা থেকে আমার সঙ্গে তার বারবার কথা হয়েছে, গতকালকে বারবার কথা হয়েছে, অনলাইনে যোগাযোগ হয়েছে। তিনি খুব পরিষ্কার করে বলেছেন যে সুপ্রিম কোর্ট এবং কানাডার ফেডারেল কোর্ট খুব পরিষ্কার করে বলেছেন যে কানাডাতে এই বহিষ্কার করার সাম্প্রতিক সময় কয়েকদিনের মধ্যে, সোমবারের কথা যেটি বলা হচ্ছে, এরকম কোনো ঘটনা সেখানে ঘটেনি। অর্থাৎ এই সংবাদটির আসলে তেমন কোনো সত্যতা আছে বলে কানাডার আদালত নিশ্চিত করতে পারেনি। আমরা শিরোনামে দেখতে পাচ্ছি যে আমরা কদিন ধরে জানতাম যে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি বিষয়ক যে তদন্ত প্রতিবেদন সেটি প্রকাশ করার কথা, তো অর্থমন্ত্রীর বরাদ্দে আজকে শিরোনাম করা হয়েছে যে না, এটি শিগগিরই প্রকাশ করা হচ্ছে না, এর জন্য আরো
4-5 মাস লাগবে, এরকম আমরা দেখেছি সংবাদে। এটা আমাদের কাছে সময় লাগে। আমাদের কাছে তো যে কোনো তদন্ত কমিটি যখন গঠন করা হয় তখনই আমাদের ভেতরে একটা সংশয় থাকে যে এই তদন্ত কমিটির কাজটি ঠিকভাবে হবে কিনা, ঠিকভাবে যদি তদন্ত কমিটির কাজ হয় তাহলে সেই তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করা হবে কিনা, এই একটি সাধারণ সংশয় থাকে। এই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়টি নিয়েও এরকম সংশয় ছিল। এত সেন্সিটিভ একটি বিষয়, সেটির একটি তদন্ত কমিটি গঠন হলো, তদন্ত কমিটি যোগ্য লোক নিয়েই গঠন করা হলো, ফরাসউদ্দিন, ডক্টর কায়কোবাদ, আরেকজন সরকারের কর্মকর্তা সহ কমিটি গঠন করা হলো। তারা যথারীতি নির্ধারিত সময়ে রিপোর্টও জমা দিলেন। আমার মনে আছে যে আপনার নিশ্চয়ই স্মরণ আছে, যখন জমা দিলেন তখন অর্থমন্ত্রী বলেছিলেন এখন রোজা সম্ভবত ঈদের পরে প্রকাশ করা হবে। এখন রোজা গেল, ঈদ গেল, ঝড় যায়, বৃষ্টি যায়, খরা যায়, কিন্তু রিপোর্ট আর প্রকাশিত হয় না। এখন এসে মাননীয় অর্থমন্ত্রী বলছেন যে কৌশলগত কারণে প্রকাশ করা হবে না। দেখেন, আপনি অর্থ ফেরত পাচ্ছেন ফিলিপাইন থেকে, যা হারিয়েছে, যা চুরি হয়েছে তার সামান্য অংশ। এই পুরো প্রক্রিয়াটি ফিলিপাইন মোটামুটি ভাবে একটি স্বচ্ছ প্রক্রিয়াতে তদন্ত করেছে। তারা সিনেটে শুনানি করেছে, শুনানি সহ সংশ্লিষ্টদের ধরে এনে নানা রকমের জিজ্ঞাসাবাদ করে কিছু অর্থ তারা সংগ্রহ করেছেন, সেটি বাংলাদেশকে তারা এখন ফেরত দিতে চাইছেন। এখন অর্থ ফেরত পাচ্ছি এই কারণে আমি চোর ধরবো না, অর্থ ফেরত পাচ্ছি এই কারণে আমি চোরের নাম প্রকাশ করব না, এটি আসলে কোনো, আমার মনে হয় না। অর্থমন্ত্রী বলেছেন, তিনি অত্যন্ত বয়োজ্যেষ্ঠ মানুষ, তিনি বলেছেন, কিন্তু আমার মনে হয় না বাংলাদেশের সাধারণ জনমানুষের কাছে এই কথাটি যে কৌশলগত কারণে প্রকাশ করা হচ্ছে না, এটা কোনো গ্রহণযোগ্যতা পাবে। এটা খুব একটা মানুষের কাছে খুব গ্রহণযোগ্য কথা হবে না, বিশ্বাসযোগ্য কথা হবে না। মানুষ যেটা মনে করবে এটা থেকে, যে কোনো ঘটনার জন্য যেহেতু আমাদের এখানে সরকারকে দায়ী করার একটি ব্যাপার আছে, সরকার তার আচরণ দিয়ে অনেক ক্ষেত্রে পুরো দায়টি, একজন ঘটনাটি হয়তো ঘটান, কিন্তু সরকার তার আচরণ দিয়ে পুরো দায়টি তার নিজের কাঁধে নিয়ে নেন। আমার ধারণা এই যে রিজার্ভ চুরির ঘটনাটি, এখন পর্যন্ত বাংলাদেশ যে প্রক্রিয়াতে পুরো ব্যাপারটির ব্যবস্থাপনা করলো এবং সর্বশেষ এই তদন্ত রিপোর্ট নিয়ে ধাপে ধাপে প্রকাশ করা কেন্দ্রিক যে কথাগুলো বলা হলো এবং সর্বশেষ একটি তারিখ দিয়ে যখন বলা হলো যে এটি প্রকাশ হচ্ছে না কৌশলগত কারণে, তখন আমার মনে তখন এই সিদ্ধান্ত নেয়াই যায়, বা বাংলাদেশের মানুষ এই সিদ্ধান্ত নিতেই পারেন যে সরকার পুরো দায়টি তার নিজের কাঁধে নিয়ে নিলে এখানে ধারণা করবে মানুষ যে সরকার হয়তো যারা এই রিজার্ভ চুরির সঙ্গে সংশ্লিষ্ট, বিশেষ করে বাংলাদেশের ভেতরে, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের যারা সংশ্লিষ্ট, তাদেরকে হয়তো সরকার জনমানুষের সামনে পরিচিত করাতে চায় না, তাদের বিরুদ্ধে হয়তো সরকার বা অর্থ মন্ত্রণালয় ব্যবস্থা নিতে চায় না। এই যে চায় না, আমি যেটা বলছি, এটি সত্যিও হতে পারে, অসত্যও হতে পারে। সত্য অসত্য যাই হোক না কেন, কিন্তু মানুষের পারসেপশনটা দাঁড়িয়ে যাবে এই জায়গাতে রিপোর্ট প্রকাশ না করার কারণে। রিপোর্টটি যদি প্রকাশ করা হতো এবং প্রকাশের পরে সংশ্লিষ্ট যারা আছেন, শুধু রিপোর্ট প্রকাশ করলেই হবে না, রিপোর্ট প্রকাশ করবে, এই রিপোর্টের ভিত্তিতে যদি অধিকতর তদন্ত দরকার হয়, পুলিশি তদন্তের দরকার হয়, আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তের দরকার হয়, সেই তদন্ত করবে। বাংলাদেশ, ডক্টর ফরাসউদ্দিন একটি কথা মোটামুটি ভাবে বলেছিলেন যে বাংলাদেশ ব্যাংকে, বা সবাই বলেছিলেন যে বাংলাদেশ ব্যাংকের ভেতরের থেকে কেউ না কেউ যদি জড়িত না থাকে তাহলে এই রিজার্ভ চুরি হতে পারে না। এখন রিপোর্ট প্রকাশ করা নিয়ে যে ঘটনাটি আমরা দেখছি, তাতে বাংলাদেশ ব্যাংকের ভেতরের কাউকে বাঁচানোর জন্য যদি এটি করা হয়ে থাকে তাহলে এটি অত্যন্ত দুঃখজনক। যদি এরকম কোনো কিছু থাকেও তবুও আমরা মনে করি, তবুও আমরা দাবি জানাই, তবুও আমরা প্রত্যাশা করি যে রিপোর্টটি প্রকাশ করা হোক, অধিকতর তদন্ত করা হোক, যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কারণ সরকার এখানে জামানতকারী, অর্থটি সাধারণ জনমানুষের, বাংলাদেশের সাধারণ জনমানুষের। সেই বাংলাদেশের সাধারণ জনমানুষের চাকরি করবে যার কাছে জামানত রক্ষিত থাকার কথা, সেই রকম যদি দু একজন ব্যক্তি এর সঙ্গে সম্পৃক্ত থেকে যদি এই অর্থটি আত্মসাৎ করা বা অর্থটি চুরির সঙ্গে যদি সম্পৃক্ত থাকেন, তাহলে রাষ্ট্রের কোনোভাবেই দায়িত্ব নয় সেই ব্যক্তির দায় বা ব্যক্তিদ্বয়ের দায় বা ব্যক্তিদের দায় রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের কাঁধে নেয়া। রাষ্ট্র কোনোভাবেই এই পুরো প্রক্রিয়ার সঙ্গে জড়িত সেটা আমরা কেউ বিশ্বাস করি না, কেউ বলি না। জড়িত হয়তো বা কয়েকজন কর্তা ব্যক্তি, সেটা বাংলাদেশ ব্যাংকের ভেতরে হতে পারে, বাংলাদেশ ব্যাংকের বাইরে হতে পারে, আইটি সেক্টরের দায়িত্বে যারা ছিলেন তারা হতে পারে, আরো অনেকে হয়তো হতে পারে।
সুইফটের যারা দায়িত্বে ছিলেন তারা হতে পারে, অনলাইনের যারা দায়িত্বে ছিলেন তারা হতে পারে। এখন সেটি প্রকাশ করা দরকার। সেটি প্রকাশ না করে যদি এরকম লুকোচুরি করা হয় তাহলে অর্থ মন্ত্রণালয়ের দায় পড়ে, বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের দায় পড়ে, সামগ্রিকভাবে সরকারের দায় পড়ে। সরকার কেন এই দায় নিচ্ছে, পুরো দায় কেন নিচ্ছে, এটি কোনোভাবেই বোধগম্য নয়। সরকারের এই মানসিকতার পরিবর্তন হওয়া দরকার, অর্থ মন্ত্রণালয়ের এই মানসিকতার পরিবর্তন হওয়া দরকার। জনমানুষের সামনে তাদের যারা এই চুরির সঙ্গে সম্পৃক্ত তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়াটা সময়ের দাবি। ইতিমধ্যেই অনেকটা সময় পার হয়ে গেছে, আর সময় পার হতে দেওয়া উচিত নয়। ভারত পাকিস্তান সম্পর্ক পরিস্থিতি উত্তপ্ত আমরা শিরোনাম দেখছি কাশ্মীর ইস্যুকে ঘিরে। কাশ্মীর ইস্যুটা হয়ে গেছে, কাশ্মীরের জনগণ হয়ে গেছে ভারত এবং পাকিস্তানের যে রাজনীতি, সেই রাজনীতির ফাঁদে পড়েছে কাশ্মীরের জনগণ। দেখেন, কাশ্মীরটি হচ্ছে কাশ্মীর, জম্মু এবং লাদাখ, এই তিনটি অংশ নিয়ে জম্মু ও কাশ্মীর। মূলত কাশ্মীরটি আমরা আলোচনা করি, কাশ্মীরই আলোচনা হয়, কারণ এই কাশ্মীর রাজ্যের প্রায় 57% মানুষ বাস করে কাশ্মীরে। কাশ্মীরটি মুসলমান অধ্যুষিত। এই মুসলমানরা 1947 সাল থেকেই ভারতের সঙ্গে থাকতে চায়নি, তাদেরকে স্বায়ত্তশাসন সহ নানা রকমের সুবিধার কথা বলে তাদেরকে রাখা হয়েছে সঙ্গে। কিন্তু এই যে রাখা হয়েছে, কখনোই ভারতীয় শাসকরা সংবেদনশীল মন নিয়ে কাশ্মীরিদের মনোভাব জানার চেষ্টা করেনি। কেন তারা ভারতকে অপছন্দ করে, কেন তারা ভারতের সঙ্গে থাকতে চায় না, এই বিষয়টি তারা দেখতে চায়নি। কাশ্মীরের মানুষ একটি পর্যায়ে গিয়ে বিক্ষুব্ধ হয়েছে, তারা সশস্ত্র সংগ্রামে চলে গেছে। তাদের ভারতীয় শাসকরা তাদেরকে শুধু সন্ত্রাসী বা জঙ্গি হিসেবেই তাদেরকে আখ্যায়িত করেছে, কিন্তু তাদের মনের যে যন্ত্রণা, তাদের মনের যে বেদনা, সেটি তারা বুঝতে চায়নি। তারা খালি বুঝতে চায় পাকিস্তান করাচ্ছে। হ্যাঁ, পাকিস্তান এই সমস্ত কাশ্মীরি যে সশস্ত্র সংগ্রাম যারা করেন তাদেরকে পাকিস্তান আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, এই কথাটি সত্যি। কিন্তু এর বাইরে শুধুমাত্র আশ্রয় প্রশ্রয় দিয়ে তো আর করা যায় না, পাকিস্তান প্ররোচনা দিয়ে তো আর তাদের হাতে অস্ত্র ধরাতে পারেনি। তাদের মনের বেদনা আছে, তাদের স্বাধীনতার সংগ্রাম আছে, তাদের কিছু অধিকারের বিষয় আছে, সেটি ভারতীয় শাসকদের দেখা দরকার। এখন কাশ্মীরটি হয়ে গেছে, যদি পুরো কাশ্মীরের নিয়ন্ত্রণ ভারত চায়, ভারত যদি পুরো কাশ্মীরের নিয়ন্ত্রণ পায়, তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলো, আরব বিশ্ব, রাশিয়া, এই অঞ্চলগুলোর সঙ্গে সরাসরি একটি যোগাযোগ স্থাপন করতে পারে ভারত। এটি ভারতের একটি সুবিধা। আবার একইভাবে পাকিস্তানও পুরো কাশ্মীরের নিয়ন্ত্রণ চায়, কারণ পাকিস্তান যদি পুরো কাশ্মীরের নিয়ন্ত্রণ পায় তাহলে চীনের সঙ্গে পাকিস্তান সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারে। আবার কাশ্মীর হচ্ছে পাকিস্তানের সবগুলো নদীর উৎস, তো সবকিছু মিলিয়ে দুইটি দেশের কাছেই কাশ্মীর খুব গুরুত্বপূর্ণ। আবার কাশ্মীরের জম্মু ও কাশ্মীরের এই উপত্যকার একটি অংশ আবার চীনের ভেতরেও আছে। অর্থাৎ পাকিস্তানও এই অঞ্চলের মানুষের যে কি চাওয়া, সেই মানুষের চাওয়ার গুরুত্ব দেয় না। ভারতও এই কাশ্মীরের মানুষের যে চাওয়া, সেই মানুষের চাওয়া তাদের কাছে গুরুত্ব পায় না, তাদের কাছে গুরুত্ব পায় রাজনীতি। এই রাজনীতির মার পেছে সাধারণ জনমানুষ, কাশ্মীরের যে সাধারণ জনমানুষ, সেই জনমানুষ বিক্ষুব্ধ হচ্ছে, সেই জনমানুষ আন্দোলন করছে, সেই জনমানুষ পুলিশকে হত্যা করছে, আর পুলিশ এবং সামরিক বাহিনী মিলে আবার তাদেরকে হত্যা করছে। এই যে হত্যার বা একটা উৎসব চলছে এই পুরো অঞ্চলে। দেখেন, কাশ্মীরটি হচ্ছে, কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ। সত্যিই কাশ্মীরে যারা গেছেন তারা দেখবেন যে কাশ্মীরটি হচ্ছে একদম অপরূপা কাশ্মীর, কিন্তু সেই কাশ্মীরের ধূসর সাদা বরফ, সেই বরফ দিন দিন রক্তে ঢাকা পড়ে যাচ্ছে। সেই রক্তে ঢাকা পড়ে যাওয়া কাশ্মীরকে বাঁচানোর চেষ্টা ভারতের শাসকদেরও নাই, পাকিস্তানের শাসকদেরও নাই। তারা তাদের রাজনৈতিক সুবিধা, রাজনৈতিক ইচ্ছে পূরণের বিষয়টি নিয়ে যতটা ব্যস্ত, কাশ্মীরের মানুষের মনোভাব, কাশ্মীরের মানুষকে ভালো থাকার বিষয়টি নিয়ে ততটা ব্যস্ত না। কাশ্মীরের মানুষ, একটি বিষয় শেষ করি, কাশ্মীরের মানুষ, অধিকাংশ মানুষ স্বাধীনতা চায় না, অধিকাংশ মানুষ পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন চায়, অধিকাংশ মানুষ একটু ভালো মতো বাঁচতে চায়, একটা শান্ত পরিবেশ চায়, যাতে পর্যটক যায়, পর্যটক গেলেই তারা ভালো থাকবে। সেই জায়গাটিতে ভারতীয় শাসকরা তো নয়, পাকিস্তানও কোন রকম কোনো কর্ণপাত করছে না সাধারণ মানুষের জন্য। তারা রাজনৈতিক উদ্দেশ্যে যুদ্ধ করার একটি যুদ্ধ ভাব লাগিয়ে রাজনৈতিক সুবিধা আদায় করছে। অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য এবং আলোচনার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। গ্রামীণ ফোন আজকের সংবাদপত্রের আজকের আয়োজন এখানে শেষ করছি।